আসসালামু আলাইকুম। গুড মর্নিং অল অফ ইউ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস বিশেষ করে ক্লাস 3, 4, 5 দের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এবং যারা ইংরেজিতে একটু দুর্বল তারা চাইলে এই ক্লাসটা দেখতে পারো। তারা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম যে শ্রেণীরই হোক, ক্লাসটা গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। আমরা দেখি আমাদের আলোচনার কি কি টপিক আছে আজকে। আলোচনার টপিক হচ্ছে পার্সন, সেন্টেন্স, ফ্রেমিং, ডাবল কোশ্চেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে প্রথম এপিসোডে পার্সন এবং সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় এপিসোডে ফ্রেমিং, ডাবল কোশ্চেন নিয়ে আলোচনা করব। কারণ পার্সন এবং সেন্টেন্সগুলো ভালোভাবে শিখতে পারলেই ফ্রেমিং ডাবল কোশ্চেনটা পারা সম্ভব হবে। যার কারণে ফ্রেমিং ডাবল কোশ্চেনটা দ্বিতীয় এপিসোডে রাখছি। আমি আলোচনায় ফিরে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে পার্সন নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে পার্সনের সংজ্ঞাটা দেখে নিই। পার্সন শব্দের অর্থ হচ্ছে পুরুষ। সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে ভার্বের কাজ সম্পন্ন করা হয় তাকে পার্সন বা পুরুষ বলে। আমরা এখানে ভার্ব বলতে মূলত সমাপিকা ক্রিয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ সমাপিকা ক্রিয়াটা যে সম্পন্ন করছে সেই মূলত পার্সন। যে সমাপিকা ক্রিয়ার কাজ সম্পন্ন করে, অর্থাৎ সম্পন্ন করে হচ্ছে কোনো নাউন বা প্রোনাউন। ওই নাউন বা প্রোনাউনই মূলত কি হবে? পার্সন হবে। আমরা দেখি এরপরে কি আছে। পার্সন মূলত তিন প্রকার। প্রথমত আছে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ, থার্ড পার্সন বা নাম পুরুষ। শিক্ষার্থী বন্ধুরা, আসলে পার্সন নিয়ে ইতস্তত বা দ্বিধান্বিত হওয়ার কিছু নেই। তোমরা এই সবগুলোই জানো, যে আসলে দেখেছো এবং সেন্টেন্স গঠনও করো, কিন্তু এগুলোর নাম যে পার্সন হয়তোবা সেই জিনিসটা তোমরা জানো না। এখন একটু মনোযোগ সহকারে ক্লাসটা করো এবং আরেকটা জিনিস মনে রাখো যে এই পার্সনগুলোই মূলত সেন্টেন্স পরিচালনা করতে পারে। সেটা ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, থার্ড পার্সন হোক। এর বাইরে সেন্টেন্সগুলো পরিচালনা করার কোনো সুযোগ নেই। এখানে সেন্টেন্স পরিচালনা করতে বললে মূলত বোঝায় যে সমাপিকা ক্রিয়াকে পরিচালনা করা। আর এই পরিচালনার কাজটা করে কোনো পার্সন, আর সেই পার্সন নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। আমরা এই পার্সনগুলোর সংজ্ঞা সহ কিছু উদাহরণ দেখব। প্রথমেই আছে, দেখো, ফার্স্ট পার্সন অর্থাৎ উত্তম পুরুষ। দেখো, সেন্টেন্স বা বাক্যে আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে ফার্স্ট পার্সন বলা হয়। আমার সাথে বলতে দ্যাট মিনস আই অ্যান্ড উই। অর্থাৎ আমি যখন আমার সম্পর্কে কোনো কথা বলি তখন আমি ফার্স্ট পার্সন হই বা উত্তম পুরুষ হই। দেখি এক্সাম্পল দেখি, যেমন আই, ওই, মাই, আওয়ার, মি, আস ইত্যাদি। এগুলো একদম মুখস্থ মতো রাখতে হবে। তুমি যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে যদি যে কেউ তোমাকে এই প্রশ্নগুলো করে যে হোয়াট ডু ইউ মিন বাই ফার্স্ট পার্সন, হোয়াট ডু ইউ মিন বাই পার্সন, তুমি যাতে উত্তর করতে পারো। আর এইগুলো যারা উত্তর করতে পারে না বা পারবে না, আমি আশা করব তাদের পড়াটার মধ্যে সমস্যা আছে, গলদ আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো পরিস্থিতিতে এই বিষয়গুলো বলতে না পারলে তাহলে পড়ার কোনো অর্থ নেই। আশা করি পড়াটা সম্পূর্ণ হয় নাই। তোমাদের কাজ হবে যে কোনো পরিস্থিতিতে এই বিষয়গুলো বন্ধুদেরকে, ছোট ভাই বোন যে যেখানে আছে তাদেরকে যেন শেখাতে পারো।
এইভাবেই এই বিষয়টা ফিল করে পড়তে হবে। তাহলে ফার্স্ট পারসন গেল, আমরা এরপরে দেখি কি আছে। সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন দ্যাট মিন্স মধ্যম পুরুষ। সেন্টেন্স বা বাক্যে তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে সেকেন্ড পারসন বলে। সেন্টেন্স বা বাক্যে তোমার সাথে, অর্থাৎ আমি যখন তোমার কথা বলবো তখন তা হবে কি সেকেন্ড পারসন। কিছু এক্সাম্পল দেখো, যেমন ইউ, ইয়োর, ইয়োর্স ইত্যাদি। আশা করি শিক্ষার্থী বন্ধু তোমরা সেকেন্ড পারসন সম্পর্কে বুঝতে পেরেছো। তাহলে ফার্স্ট পারসন হবে আই, উই, মি, আওয়ার, আস ইত্যাদি, এবং সেকেন্ড পারসন হবে ইউ, ইউ, ইয়ো, ইয়োর্স ইত্যাদি। এরপরে দেখো থার্ড পারসন আছে। থার্ড পারসন দ্যাট মিন্স নাম পুরুষ। সেন্টেন্স বা বাক্যে আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট সবগুলোকে কি বলা হয়? থার্ড পারসন বলে। এখন তুমি একটু ফিল করো যে তুমি যখন তোমার কথা বলো এবং আরেকজনের কথা বলো, তখন এর বাইরে এই পৃথিবীতে অনেক কিছু আছে, বিভিন্ন নাম আছে, বিভিন্ন প্রাণীর নাম আছে। অর্থাৎ এই দুইজন বাদে, আমি এবং তুমি বাদে পৃথিবীতে যত কিছু আছে সব কিছুকেই থার্ড পারসন হবে। এবং এর এক্সাম্পলগুলো দেখো, যে হি, শি, করিম, ইব্রাহিম, ওয়াটার, বুক ইত্যাদি। হি, শি, করিম, ইব্রাহিম, ওয়াটার, বুক ইত্যাদি। এখানে দেখো এই যে বিভিন্ন নাম আছে, প্রোনাউন আছে, এখানে ওয়াটার, এখানে বুক, এই সবগুলোই কী হবে? থার্ড পারসন। এর সাথে কিন্তু আই বা ইউ এই বিষয়ের কোনো সম্পর্ক নেই বা এগুলো উল্লেখ নেই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পার্সন সম্পর্কে তোমাদের ধারণা আরও স্পষ্ট হবে। আমরা এরপরে দেখি আমাদের আলোচনার বিষয় কি আছে। ডেফিনেশন অফ সেন্টেন্স। আমরা পার্সন সম্পর্কে আরেকটু রিভাইজ করি বা পড়াটা আরেকটু রিপিট করি। যেমন পার্সন বললে এর সংজ্ঞাটা এমনভাবে হবে যে বাক্যে যখন কোনো নাউন বা প্রোনাউন ভার্বের কাজ পরিচালনা করে বা ভার্বের কাজ সম্পন্ন করে, তখন ওই নাউন বা প্রোনাউনই পার্সন হিসেবে পরিণত হয়। এবং এই পার্সন তিন ধরনের হয়: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে যখন আমি আমার কথা বলি তখন ফার্স্ট পার্সন হয়। সেকেন্ড পার্সন যখন তুমি বা তোমার কথা বলা হয় তখন সেকেন্ড পার্সন। এবং এই ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন, অর্থাৎ আমি এবং তুমি বাদে পৃথিবীতে যা আছে সবই কি হবে? থার্ড পার্সন হবে। সো I will start sentence, and firstly we should know about the definition of sentence. A set of words that expresses a complete sense and may have subject and predicate. That means এখানে বোঝাচ্ছে যে একগুচ্ছ শব্দ যখন পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে এবং যার সাবজেক্ট এবং প্রেডিকেট আছে তাকেই সেন্টেন্স বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধু একগুচ্ছ শব্দ পাশাপাশি বসলেই তাকে কিন্তু বাক্য বলা যায় না। তার একটা পূর্ণাঙ্গ উপলব্ধি ক্ষমতা থাকতে হবে, অর্থ প্রকাশ করতে হবে, যাকে আমরা বলছি কমপ্লিট সেন্স। যার মধ্যে কমপ্লিট সেন্স নেই তাকে আমরা কি বলতে পারবো না? সেন্টেন্স বলতে পারবো না। তার মানে কিছু শব্দ যখন পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে এবং যার সাবজেক্ট এবং প্রেডিকেট রয়েছে তাকেই আমরা সেন্টেন্স বা বাক্য বলি। আমরা দুইটা এক্সাম্পল দেখি। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে দ্য আর্থ বলতে পৃথিবী, এটা সাবজেক্ট, আর মুভস রাউন্ড দি সান এটা হচ্ছে প্রেডিকেট। তার মানে এটা কমপ্লিট সেন্স আছে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এখানে আমাদের আর কিছু জানার নেই, কারণ এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম।
এবং এর একটা সাবজেক্ট আছে দেখো, দ্য আর্থ, এবং মুভস রাউন্ড দি সান, এটা হচ্ছে প্রেডিকেট। এবং আরেকটা বাক্য দেখো, তানিয়া ইজ আ গুড স্টুডেন্ট, এখানে দেখো তানিয়া সাবজেক্ট, ইজ আ গুড স্টুডেন্ট প্রেডিকেট। এখানেও বাক্যটা স্বয়ংসম্পূর্ণ, তানিয়া একজন ভালো শিক্ষার্থী। এবং দেখো এখানে এ সেট অফ ওয়ার্ডস আছে, অনেকগুলো শব্দ আছে, এবং উপরের বাক্যটায়ও অনেকগুলো শব্দ আছে। এরা কমপ্লিট সেন্স প্রকাশ করছে, এখানে সাবজেক্ট এবং প্রেডিকেট আছে, যার কারণে এরা সেন্টেন্স বা বাক্য। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এবার ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আর সেন্টেন্স আসলে বিভিন্ন ধরনের হতে পারে, তবে দুইটা দৃষ্টিকোণ থেকে সেন্টেন্সকে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ফাংশন, অর্থাৎ একটা সেন্টেন্সের কাজ কী, একটা হচ্ছে প্যাটার্ন, একটা সেন্টেন্সের গঠন কেমন, কিভাবে সেন্টেন্স গঠন করা যায়। সেই হিসেবে আমরা আমরা প্রথমত মূলত ফাংশন নিয়ে কাজ করব। দ্যাট মিনস দ্য ফাংশন অফ এ সেন্টেন্স ইজ অফ 5 টাইপস, অর্থাৎ একটা সেন্টেন্স মোট 5ভাবে তার কাজ করতে পারে। তার মানে ফাংশন অনুসারে সেন্টেন্স মোট 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট মিনস বর্ণনামূলক বা বিবৃতিমূলক, অর্থাৎ যে বাক্য সম্পর্কে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা পরে বিস্তারিত আলোচনা করব। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক, ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক, এখানে আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো হতে পারে। অপারেটিভ সেন্টেন্স প্রার্থনাসূচক, এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক। এই ক্লাসিফিকেশন, ডেফিনেশন এগুলো আসলে একটু এত ভালোভাবে পড়তে হবে এবং বারবার পড়তে হবে যেন সবসময় মনে থাকে। আর এই নামগুলো মুখস্থ করতে হবে। মূলত ধরাবাঁধা সব মুখস্থ করার কোনো নিয়ম নেই, তবে কিছু জিনিস মুখস্থ না করলে আসলে ইংরেজি শেখার কোনো মানেই নেই বা কোনো অর্থ নেই। এই যে সেন্টেন্সের বিভিন্ন ধরনের সেন্টেন্স আছে, নামগুলো মুখস্থ করতে হবে, এর বাংলাটা জানতে হবে। আমরা এগুলোর বিস্তারিত আলোচনা করব এখন। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ শব্দের অর্থ হচ্ছে বিবৃতিমূলক বা বর্ণনামূলক। যে সেন্টেন্সে কোনো কিছু বর্ণনা করে বা বা বিবৃতি প্রদান করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে এমন কিছু বাক্য আছে যে বাক্যে কোনো কিছু বর্ণনা করা হয় কারো সম্পর্কে, বা কারো সম্পর্কে কোনো গুণ প্রকাশ করা হয়, বা কারো সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হয়, তাকে আমরা কি বলি? অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। এবং কিছু এক্সাম্পল দেখে তোমরা এটা পরিষ্কার হতে পারো। যেমন আমি বই পড়ি, আই রিড আ বুক। এখানে আসলে আমার বই পড়ার কথা বলা হচ্ছে, যার কারণে এখানে আই রিড আ বুক, এখানে আমি বই পড়ি, এটা একটা অ্যাসার্টিভ বাক্য। আরও একটা বিষয় হচ্ছে অ্যাসার্টিভ বাক্যগুলো সাবজেক্ট দিয়ে শুরু হয়। অ্যাসার্টিভ বাক্যগুলো কী দিয়ে শুরু হবে? সাবজেক্ট। আমরা সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে এরপরে আলোচনা করব, তখন সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে আমাদের স্পষ্ট আরও দৃঢ় হবে, ধারণা আরও দৃঢ় হবে। যেমন সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। এখানে কে স্কুলে যায়? সে। তার মানে এখানে সে, হিটা হচ্ছে সাবজেক্ট, এবং যেহেতু সাবজেক্ট দিয়ে বাক্যটা শুরু হয়েছে যার কারণে এটা একটা অ্যাসার্টিভ বাক্য। জেলেরা মাছ ধরিতেছে, দ্য ফিশারম্যান আর ক্যাচিং ফিশ। এখানে কারা মাছ ধরছে? জেলেরা। তার মানে এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, এটাও একটা কী হবে? অ্যাসার্টিভ বাক্য হবে। মা রান্না করিতেছে, মাদার ইজ কুকিং। এখানে দেখো সাবজেক্ট কে রান্না করছে? মাদার। সো এটাও একটা অ্যাসার্টিভ বাক্য। আলিয়া টাইপ করিতেছে, আলিমা টাইপ করিতেছে, আলিমা ইজ টাইপিং। এখানে কে টাইপ করিতেছে? আলিমা। সো এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অ্যাসার্টিভ বাক্যগুলো বুঝতে পেরেছ। আর তোমরা এই বাক্যগুলো বুঝতে না পারলে বাক্যটা অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অপারেটিভ না এক্সক্লেমেটরি, তাহলে সেন্টেন্সগুলো যেমন পরিবর্তন করতে পারবা না, আবার সেন্টেন্সগুলো করতে পারবা না,
দিয়ে ডাবলস কোশ্চেন তৈরি করাও সম্ভব নয়, যার কারণে এই সেন্টেন্সগুলো সম্পর্কে একদম সম্যক ধারণা থাকা দরকার। তাহলেই কেবল আমরা এটা দিয়ে বিভিন্ন ধরনের বাক্য, তারপরে ডাবলস কোশ্চেন, তারপরে রিঅর্ডার দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্স, এই এই বিষয়গুলো পারবো। এবং আমাদের মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো সাবজেক্ট দিয়ে শুরু হয়। এরপরে দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা আরও সহজ। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন কোনো ইংরেজি বই পড়ো বা যাই পড়ো, দেখবা লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। এই চিহ্নটা থাকলেই তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে, এবং এই চিহ্ন দ্বারা বোঝানো হয় এই বাক্যে কোনো কিছু জানতে চাওয়া হয়েছে বা কোনো কিছু জিজ্ঞাসা করা হয়েছে, সেই জন্য এর নাম হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা কিছু এক্সাম্পল দেখি এর। যে আমি কি বই পড়ি, ডু আই রিড আ বুক। দেখো লাস্টে একটা চিহ্ন আছে, এই চিহ্নটাই মূলত এটা কি প্রশ্নবোধক বাক্য। এবং এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হতে পারে, সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হতে পারে, ডাবলস কোশ্চেন দিয়ে শুরু হতে পারে। সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হতে পারে আর ডাবলস কোশ্চেন দিয়ে শুরু হতে পারে। এখন প্রশ্ন হতে পারে যে সাহায্যকারী ভার্বগুলো আবার কী কী? সাহায্যকারী ভার্ব 4 ধরনের হতে পারে। একটা হচ্ছে ডু ভার্ব, ডু ডাজ ডিড। একটা হচ্ছে বি ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। একটা হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড। আর হচ্ছে মডাল ভার্ব, যেমন শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট ইত্যাদি। আমরা এগুলো দেখি একটু। সে কি স্কুলে যায়, ডাজ হি গো টু স্কুল। দেখো ডাজ দিয়ে প্রশ্ন করা হয়েছে এবং ডাজ হচ্ছে সাহায্যকারী ভার্ব। জেলেরা কি মাছ ধরিতেছে, আর দ্য ফিশারম্যান ক্যাচিং ফিশ। এখানে দেখো আর সামনে চলে আছে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে। মা কি রান্না করিতেছে, ইজ মাদার কুকিং। দেখো ইজটা সামনে চলে আসছে, সাহায্যকারী ভার্ব, এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে। আলিমা কি টাইপ করিতেছে, ইজ আলিমা টাইপিং। এখানে দেখো সাহায্যকারী ভার্ব সামনে আছে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ইন্টারভিউ সেন্টেন্স বুঝতে পেরেছো। আমরা এরপরে আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। অর্থাৎ যে বাক্যগুলো দ্বারা কাউকে আদেশ করা বোঝাতে পারে, কাউকে নির্দেশ করা বোঝাতে পারে, উপদেশ করা বোঝাতে পারে, অনুরোধ করা বোঝাতে পারে, সেই ধরনের বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলি। এ ধরনের বাক্য মূলত ভার্ব দিয়ে শুরু হতে পারে, আবার লেট দিয়েও শুরু হতে পারে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই এক্সাম্পলগুলো থেকে তোমরা এটা পরিষ্কার হবে। যেমন এদিকে এসো, কাম হিয়ার। অর্থাৎ এইখানে ভার্ব দিয়ে বাক্যগুলো শুরু হয় এবং এখানে মূলত সেকেন্ড পার্সন ইউ উজ্জ্ব থাকে, অনুপস্থিত থাকে। কলমটি আনো, ব্রিং দি বুক। বাইরে যাও, গো আউট। মিথ্যা বলিবে না, ডোন্ট টেল আ লাই। বের হও, গেট আউট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সেন্টেন্স বা বাক্যগুলোতে দেখো কাম, ব্রিং, গো, ডু নট, ডোন্ট এবং গেট, এগুলো হচ্ছে মূলত ভার্ব। যেমন কাম মানে আসা, ব্রিং মানে আনা, গো মানে যাওয়া, আর টেল মানে বলা, এবং গেট মানে যাওয়া বা এরকম পাওয়া, এরকম হতে পারে। এই শব্দগুলো মূলত ভার্ব। যখন কোনো ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, মূলত সেই ধরনের সেন্টেন্সগুলো কোনো সময় অনুরোধ বোঝাতে পারে, কোনো সময় আদেশ বোঝাতে পারে, নির্দেশ বোঝাতে পারে, উপদেশ বোঝাতে পারে। এইগুলোকেই মূলত আমরা ইম্পারেটিভ বাক্য বলি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে দেখি অপারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায় তাকে অপারেটিভ সেন্টেন্স বা প্রার্থনা সূচক বাক্য বলে। অর্থাৎ মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করলে তাকে আমরা কি বলি, অপারেটিভ সেন্টেন্স বা প্রার্থনা সূচক বাক্য বলি। যেমন এক্সাম্পল দেখো, যে আল্লাহ তোমার মঙ্গল করুক, মে আল্লাহ ব্লেস ইউ। এই বাক্যগুলো মে অথবা লিভ দিয়ে শুরু হয়। অপারেটিভ বাক্যগুলো কী দিয়ে শুরু হয়, মে অথবা লিভ দিয়ে। যেমন এখানে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আল্লাহ বাংলা এখানে আকার হবে, আকারটা মিসিং হয়েছে। মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। এখানে দেখো প্রথমে মে আছে, তারপরে আল্লাহ সাবজেক্ট, তারপরে ব্লেস ভার্ব, তারপর বাকি অংশ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এখানে দীর্ঘজীবী টাইপিং মিস্টেক।
লিভ লং বাংলাদেশ, লিভ লং বাংলাদেশ, লিভ লং বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এখানে দীর্ঘজীবীতে বর্গীয় জ রস্যিকার না হয়ে এটা দীর্ঘিকার হবে। আল্লাহ তোমাকে সাহায্য করুক, মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ হেল্প ইউ। তোমরা এই বাক্যগুলোকে বারবার পড়ো এবং বাক্যগুলোকে বারবার পড়ে বারবার লেখো, তাহলে দেখবা যে সেন্টেন্সগুলো সবসময় মনে রাখতে পারছো এবং এটা এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে যাতে পরিবর্তন করা যায় আমরা সেই বিষয়গুলো শিখবো ইনশাআল্লাহ। আমরা দেখি এরপরে কি আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা বিস্ময় বা মনের আবেগ প্রকাশ করে তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য বলে। এই সেন্টেন্সগুলো চেনা খুবই সহজ। যে সেন্টেন্স দ্বারা বিস্ময় বা মনের আবেগ প্রকাশ করে তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য বলে। যেমন কি সুন্দর শিশুটি, হাউ বিউটিফুল দ্য বেবি ইজ। এখানে দেখো লাস্টে দাড়ির নিচে ফোঁটা আছে, তার মানে এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবসময় এই দাড়ির নিচে ফোঁটা থাকে। কি সুন্দর শিশুটি, এবং এই ধরনের সেন্টেন্স হাউ বা হোয়াট দ্বারা, ইফ, ওয়ার, উড দ্যাট, কুড দ্যাট অথবা হুররা, এলাস, ফাই এগুলো দিয়ে শুরু হতে পারে। এবং যা দিয়ে শুরু হোক সেন্টেন্সে দাড়ির নিচে ফোঁটা থাকবে আর কি। সেটা শেষেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে। যেমন কেমন বোকা তুমি, হাউ ফুল ইউ আর। কি আরামদায়ক বিছানাটি, হাউ কমফোর্টেবল দ্য বেড ইজ। হাই লোকটি মারা গেছে, অ্যালাস দ্য ম্যান ইজ ডেড, অ্যালাস দ্য ম্যান ইজ ডেড। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা বুঝতে পেরেছ। এখন এই 5টা সেন্টেন্স নিয়ে আমি আরও 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 একবার কথা বলবো। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়, লাস্টে ফুল স্টপ থাকে এবং এটা কারো সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা বোঝায়। এবং এই 5 ধরনের সেন্টেন্সের মধ্যে শুধু সাবজেক্ট দিয়ে অ্যাসার্টিভ বাক্যই শুরু হয়েছে, আর কোনো বাক্য সাবজেক্ট দিয়ে শুরু হয় নাই। ইন্টারোগেটিভ বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকে এবং সেন্টেন্সগুলো সাহায্যকারী ভার্ব অথবা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। এবং এ ধরনের সেন্টেন্সে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা জানতে চাওয়া হয়। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হয় এবং এখানে সাবজেক্ট হিসেবে সেকেন্ড পারসন ঊর্ধ্ব থাকে বা অনুপস্থিত থাকে এবং লাস্টে ফুল স্টপ থাকে। এরপরে আছে অপারেটিভ বাক্য। এ ধরনের সেন্টেন্স মূলত মে অথবা লিভ দিয়ে বা লং দিয়ে শুরু হয় এবং এই ধরনের সেন্টেন্সে মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় এবং লাস্টে ফুল স্টপ থাকে এবং শেষে এক্সক্লামেটরি সেন্টেন্স, এটাতে দাড়ির নিচে ফোঁটা থাকে, দাড়ির নিচে ফোঁটা থাকে এবং এ ধরনের সেন্টেন্সগুলো হোয়াট বা হাউ দিয়ে শুরু হতে পারে, এলাস বা হুডা দিয়ে শুরু হতে পারে বা ইফ দিয়ে শুরু হতে পারে। যাই দিয়ে শুরু হোক বাক্যের শেষে অথবা মাঝে নোট অফ এক্সক্লেমেশন অথবা দাড়ির নিচে ফোঁটা থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সেন্টেন্স সম্পর্কে স্পষ্ট ধারণা পেলে আমরা এখন সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসে সাবজেক্ট এবং অবজেক্ট আলোচনা করার পর ফার্স্ট এপিসোড শেষ হবে এবং পরবর্তীতে আমরা সেকেন্ড এপিসোডে ডাব্লিউএস কোশ্চেন কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। সাবজেক্ট বলতে যা বোঝায়, বাক্যে যখন কারো সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হয় এবং যার সম্পর্কে বর্ণনা করা হয় তাকে কর্তা বা সাবজেক্ট বলে। বাক্যে যে বা যারা ক্রিয়া পরিচালনা করে বা যে বা যার কাজ করার ক্ষমতা আছে তাকে কর্তা বা সাবজেক্ট বলে। অর্থাৎ বাক্যে সাধারণভাবে কারো সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হয় তাকে আমরা কি বলি, সাবজেক্ট বলি। অথবা যার কাজ করার ক্ষমতা আছে, যে বা যারা কাজ করতে পারে তাদেরকেও কি বলা হয়, কর্তা বলা হয়। এখন কর্তা বা সাবজেক্ট বলে। যেমন ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, সাবজেক্ট পাওয়া যায়। এটা মনে রাখতে হবে। সেন্টেন্সে যে ভার্ব থাকবে অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকবে, সেই সমাপিকা ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে, সাবজেক্ট পাওয়া যাবে। এখানে কে দিয়ে প্রশ্ন করলে একজন এবং কারা দিয়ে প্রশ্ন করলে একাধিক অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল যাকে বলে, অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করলে সিঙ্গুলার পার্সন পাওয়া যায়
বা সিঙ্গুলার নাম্বার পাওয়া যায়, আর কারা দিয়ে প্রশ্ন করলে প্লুরাল নাম্বার পাওয়া যায়। আমরা কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টা পরিষ্কার হতে পারি। যেমন রানা প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে দেখো আসলে রানা মাঠে ফুটবল খেলে। এখন এই যে ফুটবল খেলার কাজটা কে করছে? রানা করছে। এখন তাহলে রানাটা কী হবে? সাবজেক্ট হবে। এখন তুমি যদি এই ভার্ব, এখানে ভার্বটাকে প্লে, প্লে মানে খেলা করা, সো এটা একটা ভার্ব, এবং এর সাথে দেখো এস যোগ আছে। কেন? কারণ রানা থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্বের সাথে এস যোগ আছে। এখন তুমি যদি ভার্বকে প্রশ্ন করো যে কে ফুটবল খেলে, তাহলে উত্তর আসবে রানা। তাহলে এটা অবশ্যই কী হবে? সাবজেক্ট। এবং এই রানাটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এরপরে দেখো শফিক অ্যান্ড জামিল প্লে ব্যাডমিন্টন। শফিক এবং জামিল ব্যাডমিন্টন খেলে। এখন আসলে ব্যাডমিন্টন খেলার কাজটা কে করছে? শফিক এবং জামিল দুজন একসাথে করছে। এখন তুমি যদি ভার্বকে প্রশ্ন করো যে কারা ব্যাডমিন্টন খেলে, শফিক এবং জামিল, তাহলে উত্তর আছে একের অধিক। তাহলে এটা অবশ্যই কী হবে? প্লুরাল। থার্ড পারসন প্লুরাল হয়ে যাবে, এবং এরাও সাবজেক্ট। দে আর ফ্রেন্ডস, তারা বন্ধু। কারা বন্ধু? তারা। এখন সেজন্য দেটা কী হবে? সাবজেক্ট। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে বেস্ট পলিসি বলতে কাকে বোঝাচ্ছে? অনেস্টিকে। সততায় সর্বোৎকৃষ্ট পন্থা। মূলত এখানে সততা সম্পর্কে বর্ণনা করা হয়েছে, যার কারণে এই অনেস্টি শব্দটা কী হবে? সাবজেক্ট। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইন্ডাস্ট্রি অর্থাৎ পরিশ্রম সফলতার চাবিকাঠি। এখানে আসলে ইন্ডাস্ট্রি অর্থাৎ পরিশ্রম সম্পর্কে বর্ণনা করা হয়েছে, যার কারণে ইন্ডাস্ট্রি শব্দটা কী হবে? সাবজেক্ট। দ্য পিপল অফ বাংলাদেশ আর অ্যাক্টিভ, অর্থাৎ বাংলাদেশের মানুষ কর্মঠ বা সক্রিয়। এখানে কার কথা বলছে? বাংলাদেশের মানুষের কথা বলছে। আর এই বাংলাদেশের মানুষই এখানে কী হবে? সাবজেক্ট হবে। মূলত এখানে বাংলাদেশের মানুষের কথা বর্ণনা করা হয়েছে, যার কারণে দ্য পিপল এখানে কী হবে? সাবজেক্ট হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই সাবজেক্ট সম্পর্কে বুঝতে পেরেছ, এবং এই সাবজেক্টটা মূলত চিনতে পারলে আমরা ডাবলস কোশ্চেন তৈরি করতে পারবো। আর এই সাবজেক্ট দিয়ে শুরু হলেই তাকে আমরা কি বলি? অ্যাসার্টিভ বাক্য বলি। আর আরেকটা বিষয় মনে রাখো, মূলত সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়। সাবজেক্ট দিয়ে কি হয়? বাক্য শুরু হয়, এবং এর পরে ভার্ব থাকে। আমরা পরবর্তীতে একটা সেন্টেন্স কীভাবে গঠন করতে হবে তার যে মৌলিক কিছু নিয়ম আছে, সেই মৌলিক নিয়ম নিয়েও পরবর্তী এপিসোডে কথা বলবো। আচ্ছা, দেখি এরপরে আমাদের কি আছে। অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি সাবজেক্ট বুঝে থাকো তাহলে অবশ্যই অবজেক্ট বোঝাটা কী হবে? সহজ হবে। আমরা দেখি অবজেক্ট সম্পর্কে কী বলা হয়েছে। সেন্টেন্সে যাকে কেন্দ্র করে ভার্বের কাজ সমাধান করা হয় বা সমাধা করা হয় তাকে অবজেক্ট বা কর্ম বলে। অর্থাৎ যে কাজটা ভার্ব সেন্টেন্সে যাকে কেন্দ্র করে ভার্বের কাজ সমাধা করা হয় তাকে অবজেক্ট বলা হয়। যেমন এখানে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। অর্থাৎ কোনো সাবজেক্ট কি কাজ সম্পন্ন করে সেইটাকেই আমরা কি বলি? অবজেক্ট বলি। মূলত সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে এক ধরনের বিপরীত সম্পর্ক থাকে। অর্থাৎ সাবজেক্ট যে কাজটা সম্পন্ন করে মূলত সেই কাজটাই কি হবে? অবজেক্ট হবে। আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আমি সাবজেক্ট, ইট খাওয়া, এবং কি খাই? রাইস ভাত। তার মানে দেখো এখানে রাইস শব্দটা কী হবে? অবজেক্ট হবে। এবং তুমি যদি প্রশ্ন করো আমি কি খাই? ভাত খাই, তাহলে উত্তর আসে ভাত এবং রাইস।
এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে অবজেক্টের বিষয়গুলো যদি সেন্টেন্সে অবজেক্ট ব্যবহার করা হয় তাহলে সাবজেক্টের পরে বাংলা ক্রিয়ায় অবজেক্ট আসে আর ভার্বটা সবার শেষে থাকে। আর ইংরেজি বাক্যে অবজেক্ট সাবজেক্টের পরে ভার্ব তারপরে অবজেক্ট আসে। এটা খুব ইন্টারেস্টিং, এটা মনে রাখো। আচ্ছা, এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। হি রিডস আ বুক, সে বই পড়ে। আমি যদি প্রশ্ন করি সে কি পড়ে, তাহলে আমার উত্তর আসছে এ বুক, সে বই পড়ে। তাহলে এখানে এ বুক হচ্ছে কী হবে, অবজেক্ট। আরেকটা বিষয় দেখো, এখানে এ বুকের সাথে হি কোনো সম্পর্ক নেই। এখানে একটা প্রোনাউন অর্থাৎ সাবজেক্ট, আর একটা হচ্ছে কি অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একদম ভিন্ন ভিন্ন সম্পর্ক থাকবে। কারণ সাবজেক্ট যে কাজটা সম্পূর্ণ করে সেই কাজটাকেই আমরা কি বলি, অবজেক্ট বলি। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। মাদার ইজ কুকিং রাইস, মা ভাত রান্না করিতেছে। এখানে অবজেক্ট কোনটা এবং সাবজেক্ট কোনটা? এখানে মাদার হচ্ছে সাবজেক্ট, কারণ মা ভাত রান্না করছে। যদি আমি প্রশ্ন করি কে রান্না করছে, মা। আচ্ছা, যদি আমরা প্রশ্ন করি কি রান্না করছে, তখন কিন্তু উত্তর আসে কি, রাইস। তার মানে রাইস এখানে কি হবে, অবজেক্ট। দেখি এরপরে কি আছে। আমাদের আরেকটা স্টেটমেন্ট আছে, দে আর ক্যাচিং ফিশ, তারা মাছ ধরিতেছে। যদি প্রশ্ন করি কারা মাছ ধরিতেছে, দে। তার মানে কারা দিয়ে প্রশ্ন করলে কি হবে, সাবজেক্ট হবে। এখন যদি বলি কি ধরিতেছে, ফিশ, তাহলে এই ফিশটা কি হবে, অবজেক্ট হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে আরও একটু ধারণা দরকার। এর মধ্যে এই জিনিসটা মনে রাখতে হবে যে সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে বসে এবং ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, আর অবজেক্ট ভার্বের পরে বসে এবং ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তোমরা বাসায় এগুলো দেখো, এখানে যে ব্লক করা লাল শব্দগুলো আছে সেই শব্দগুলো মূলত অবজেক্ট। এখন আমরা সাবজেক্ট এবং অবজেক্ট সেন্টেন্সে একসাথে দেখব। যেমন আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্টস ইন দ্য সেন্টেন্সেস, রিপ্লেস দেম উইথ প্রোনাউন। এবং এখানে মূলত বলছে যে সাবজেক্ট এবং অবজেক্ট চিহ্নিত করো এবং প্রোনাউন দ্বারা এগুলোকে রিপ্লেস করো। আমরা প্রোনাউন শিখেছি, সেই প্রোনাউন দ্বারা এগুলোকে কি করতে বলছে, রিপ্লেস করতে বলছে। যেমন টম ফিড হিজ বেবি সিস্টার, হিজ বেবি সিস্টার। আচ্ছা, এখানে টম সাবজেক্ট আর হিজ বেবি সিস্টারটা হচ্ছে কী হবে, অবজেক্ট। এখানে টমের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে আর হিজ বেবি সিস্টার বলতে হার ব্যবহার করা হয়েছে। আর ভার্ব ছিল কি, ফিড, অর্থাৎ টম হচ্ছে তার ছোট বোনকে অর্থাৎ শিশু বোনকে খাওয়ায়। এখানে ফিড মানে খাওয়ানো এবং প্রোনাউনে দিয়ে রিপ্লেস করছে হি ফিড হার। এখানে হি বলতে টম এবং হিজ বেবি সিস্টার, হার বলতে হিজ বেবি সিস্টার। তার মানে টম সাবজেক্ট এবং হিজ আসলে কাকে খাওয়ায়, হিজ বেবি সিস্টারকে খাওয়ায়। আরেকটা বিষয় মনে রাখো যে ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। কি পাওয়া যায়, ব্যক্তি পাওয়া যায়। যে অবজেক্টটা কি হবে, ব্যক্তিবাচক হবে। আর কি দিয়ে প্রশ্ন করলে বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়। আচ্ছা, আমরা দ্বিতীয়টা দেখি যে জেনিফার গট দ্য কিস, জেনিফার চাবি পেয়েছে আর কি। এখানে জেনিফার কে চাবি পেয়েছে, জেনিফার। তার মানে জেনিফারটা কী হবে, সাবজেক্ট হবে। আর গট মানে পাওয়া, কি পেয়েছে, দ্য কিস। কিস শব্দের অর্থ হচ্ছে চাবিগুলো। এখন এই জেনিফারের প্রোনাউন হিসেবে শি ব্যবহার করেছে আর দ্য কিসের প্রোনাউন হিসেবে দেম ব্যবহার করেছে। শি গট দেম, এখানে শিটা সাবজেক্ট এবং দেম হচ্ছে অবজেক্ট। আবার প্রথম দিকে জেনিফার সাবজেক্ট আর দ্য কিস হচ্ছে অবজেক্ট। আমাদের দ্বিতীয় এক্সাম্পল দেখো, দ্য ক্যান্ডি ইজ ফর মাইকেল অ্যান্ড মি, দ্য ক্যান্ডি ইজ ফর মাইকেল অ্যান্ড মি। এই ক্যান্ডিটা আসলে কিসের জন্য, কার জন্য, দ্য ক্যান্ডি এখানে সাবজেক্ট আর কার জন্য, মাইকেল অ্যান্ড মি। এখানে ইট ইজ ফর আস, এটা মূলত ইট হচ্ছে সাবজেক্ট এবং আস হচ্ছে কি, অবজেক্ট। এবং লাস্ট ওয়ান ইজ হরমোস অ্যান্ড সেমি টুক দ্য টেস্ট। হরমোস অ্যান্ড স্বামী টুক দ্য টেস্ট, দে টুক ইট। এখানে হরমোস অ্যান্ড স্বামী সাবজেক্ট এবং দ্য টেস্ট হচ্ছে অবজেক্ট।
আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা পার্সন এবং সেন্টেন্স সাথে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছো এবং এই ক্লাস ছিল আমাদের ফার্স্ট এপিসোড। এরপরে শুরু হবে দ্বিতীয় এপিসোড, ফ্রেমিং ডাব্লিউএস কোশ্চেন। তোমরা এই ক্লাসটা ভালোভাবে শিখতে পারলে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করাটা খুবই সহজ হবে। আদারওয়াইজ ডাব্লিউএস কোশ্চেন করাটা জটিল হয়ে যাবে, কারণ ডাব্লিউএস কোশ্চেন করতে হলে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। আশা করি তোমরা এই জিনিসটা মনে রাখবা। ধন্যবাদ সবাইকে।